আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে বোর্ড ভিত্তিক প্রবলেমগুলো সলভ করছিলাম তারই ধারাবাহিক একটা প্রবলেমে, এবং আজকে আমরা গিয়ে এখন সলভ করবো দিনাজপুর বোর্ড 2024-এর একটা অঙ্ক, এবং এই অঙ্কটা খুবই চমৎকার। আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি পছন্দ করবা। তো সবাই মনোযোগ দিয়ে আমার সাথে শুরু করো, ঠিক আছে? ওকে। তো আমি যেমনটা যে কোনো অঙ্ক শুরু করার আগে সর্বপ্রথম তোমাদের বলি যে সেটা হচ্ছে কোশ্চেনটা আমাদের ভালো করে পড়ে নিতে হবে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024, এবং এখানে দেখো তোমাকে বলছে প্রকৃত পাওনাদারের পরিমাণ ক নম্বরে বলছে প্রকৃত পাওনাদারের পরিমাণ, দেন উপযুক্ত লেনদেনগুলো জনাব শিহাবের জাবেদা বইতে লিপিবদ্ধ করতে বলছে, এন্ড দেন উপযুক্ত লেনদেনগুলো চলমান জের ছক এর নগদান হিসাব এবং ক্রয় হিসাব। তার মানে এখানে আমাদের একটা প্রকৃত পাওনাদারের পরিমাণ বের করতে বলছে বা নিট পাওনাদারের পরিমাণ, দেন জাবেদা বইতে লিপিবদ্ধ করছে, আর এরপর চলমান জের ছকে। ওকে, এই আমাদের অঙ্ক। তাহলে আমরা প্রথমে দেখি প্রকৃত পাওনাদার আসলে কি। প্রকৃত পাওনাদার মানে সহজ কথা নিট পাওনাদার। নিট পাওনাদার, প্রকৃত পাওনাদার মানে নিট পাওনাদার। আর এই যে পাওনাদার, এটার আরেকটা সমাপনী পাওনাদার। সমাপনী সমাপনী পাওনাদার, ঠিক আছে? নিট পাওনাদার বা সমাপনী পাওনাদার। এরপরে আসি, এটা কি আসলে? যে কারণে পাওনাদার বাড়বে প্লাস, যে কারণে পাওনাদার কমবে সেটা মাইনাস। যে কারণে পাওনাদার বাড়বে সেটা প্লাস, যে কারণে কমবে সেটা মাইনাস। ওকে, তাহলে প্লাস এবং মাইনাস। দেখি তো কোনটায় পাওনাদার কোথায় কোথায় আছে। এই যে দেখো 5 তারিখে বলা আছে ধারে পণ্য ক্রয়, এটা পাওনাদারের সম্পর্ক। তার মানে পাওনাদার বাড়ছে কত? 20,000। দেন বলা আছে পণ্য ফেরত দেওয়া হলো, এবার পাওনাদার কমছে কত? 5,000। কেন হলো কি ভাই? দেখো আমি তোমাদের জাবেদা দিয়ে দিচ্ছি। এইটা প্রথমে কি হয়? ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। দেন কি? পণ্য ফেরত। ফেরত কখন আসলো? ফেরত দেওয়া হলো। তার মানে এবার হবে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। 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 তাহলে দেখো এই যে পাওনাদার প্রথমে বাড়ছিল প্লাস, এবার পাওনাদার কমছে, যার কারণ দায় কমলে হয় কি? দায় কমছে, দায় কমলে দায় বাড়ছে। দায় কমলে কি হয়? দায় কমলে হয় গিয়ে আমার ডেবিট, আর দায় বাড়লে ক্রেডিট। দেখো এটা মাইনাস, দেন এই 15,000 টাকাই আমার নিট পাওনাদার। দেখো এখানে সুন্দর করে করা আছে, আমরা ক নম্বরের আনসার পেয়ে গেলাম। ওকে, এবার আমাদের বলছে এই প্রত্যেকটা লেনদেনের জাবেদা দিতে। সো চলো আমরা প্রত্যেকটা লেনদেনের জাবেদা করি। আমি ছক করে করলাম না, আমি জাস্ট ডেবিট ক্রেডিটগুলো করে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমরা জাবেদা বইতে ভাবে সুন্দর করে সাজাতে পারবা, ঠিক আছে? তাহলে প্রথম লেনদেন এখানে কি ছিল? নগদ 1,00,000 টাকা ও 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু। ওকে, তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছে। নগদান হিসাব ডেবিট। এবার নগদানতে গেল, এরপরে বলছে পণ্যদ্রব্য নিয়ে, তার মানে ক্রয় হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর সব মিলিয়ে আমার মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। কেন? অ্যাসেট বাড়ছে, এটাকে আমরা ব্যয় বা অ্যাসেট যেটাই ধরতে পারি, অথবা এক্সপেন্স শুরুতে, তো আমরা এটাকে সম্পদ হিসাবে ধরতে পারি, ব্যয় হিসাবে ধরতে পারি। আমরা এটাকে সম্পদ হিসেবে ধরলাম, ধরো, বা ব্যয় হিসেবে, সমস্যা নেই। ডেবিট, কারণ এটা বাড়লে ডেবিট, আর মূলধন মানে আমার লায়াবিলিটি বাড়ছে। তার নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর সব মিলিয়ে মূলধন হিসাব ক্রেডিট। ডান, শেষ। এরপরে বলছে করিমের নিকট নগদে বিক্রয় করা হলো। এইখানে দেখো তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যায়, ভাইয়া করিমে বলা আছে আবার নগদে বলা আছে, তাহলে এটা কি নগদে না ধারে? তো তার মানে
যদি শুধুমাত্র ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে সেটা হচ্ছে ধারে, আর তার সাথে নগদ বা ব্যাংক উল্লেখ করা থাকলে সেটা আর ধারে থাকে না, তার মানে এটা এখন নগদে। তাহলে বিক্রয় করছি, যেহেতু আমরা বিক্রয় করছি, বিক্রয় করলে আমার আয় হয়। কিসে বিক্রয় করছি? নগদে বিক্রয় করছি, তার মানে নগদান, নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় করছি, আয় হইছে, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ হচ্ছে অ্যাসেট বাড়ছে, আর বিক্রয় মানে আমার আয় বাড়ছে। আয় মানে কি? রেভিনিউ, রেভিনিউ বাড়ছে, অথবা এটাকে আমরা ওনার সিকিউরিটি বাড়ছে এটাও বলতে পারি, যেভাবেই বলো। সো আমরা কিন্তু একটা সূত্র জানি, জাবেদার সূত্র হচ্ছে সম্পদ অবলিক ব্যয় অবলিক সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আর হচ্ছে এদিকে কি? এদিকে হচ্ছে আয় অবলিক দায় অবলিক, আর হচ্ছে মূলধন, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। শেষ। এরপরের লেনদেন কি আছে? ধারে পণ্য ক্রয় করা হলো, ঠিক আছে? ওকে, তাহলে পণ্য ক্রয় করছি, ধারে ক্রয় করছি, আগে ক্রয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করছি ক্রয় হিসাব ডেবিট, দেন ধারে ক্রয় করছি, দেন পাওনাদার। কারণ কি? আমরা এটা সবসময় বলি, ধারে পণ্য ক্রয় করছি তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রেডিট কেন? পাওনাদার আমার দায়, দায় বাড়ছে ধারে করছে, আর এখানে আমার ব্যয় বাড়ছে এর জন্য। শেষ। ওকে, ডান। এই দুটো আমরা বুঝলাম যে দায় বাড়ছে এর জন্য ক্রেডিট আর ব্যয় বাড়ছে এর জন্য ডেবিট। তারপর বলছে পণ্য ফেরত দেওয়া হলো 7 তারিখে, পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে দেখো, যখন আমরা ক্রয় করি, এটা তোমাদের বোঝার জন্য রেখে দিচ্ছি, যখন আমরা ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার ক্রেডিট, কারণ এটা ধারে। এটাই যখন ফেরত হয়ে যায় তখন সর্বপ্রথম কি হবে জানো? সর্বপ্রথম হবে ক্রয় ফেরত, ফেরত হিসাব ক্রেডিট, ফেরত আসছে। আর এই যে ক্রয় ফেরত কখনো নগদে হয় না, এটা সবসময় কি হবে? পাওনাদার হিসাব ডেবিট। ক্রয় ফেরত কখনোই নগদে বা ব্যাংকে হয় না, এটা সবসময় পাওনাদারের সাথে সম্পর্কিত। এর জন্য পাওনাদার আমার দায় কমে গেল, দায় আমার কমে গেল, এর জন্য ডেবিট। আর এটা হচ্ছে আমার ব্যয় হ্রাস, এটা আমার ব্যয় কমছে, ব্যয় কমলে ক্রেডিট, আমরা এটা জানি। তাহলে ক্রয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, কারণ কি? ব্যয় বাড়ে আর হচ্ছে আমার দায় বাড়ে, আর এখানে হচ্ছে ব্যয় কমে এবং দায় কমে, তার মানে ক্রয় যা হয় ক্রয় ফেরত তার উল্টাটা হয়, ঠিক আছে? ওকে, ডান। এবার আছে অফিসের জন্য কাগজ ক্রয় করা হলো। অফিসের জন্য যখন আমরা কাগজ ক্রয় করি, দেখো, অফিসের জন্য যখন আমরা কাগজ ক্রয় করি, অফিসের জন্য যখন আমরা কাগজ ক্রয় করি, এটাকে আমরা বলি মণিহারি। এটাকে আমরা কি বলি? মণিহারি বলি। তাহলে মণিহারি হিসাব ডেবিট, আর ক্রয় করতে নগদ গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মনির হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, মনির হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তার মানে মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মনিহারি কেন ডেবিট? এক্সপেন্স বাড়ছে, আর এখানে অ্যাসেট কেন ক্রেডিট? কিনতে নগদ টাকা চলে গেছে। আর এই সূত্র আমরা জানি যে সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। শেষ। ওকে, এখন আমাদের লক্ষ্মী ভাই কাজ শেষ। এখন আমাদের কি বলছে? দুইটা খতিয়ান করতে বলছে চলমান জের ছকে, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা ক্রয় হিসাব। তাহলে নগদ কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। একটা নগদ আছে, এখানে আবার একটা ক্রয় আছে পণ্যদ্রব্য, এখানে নগদ আছে নগদে বিক্রয়, এখানে ক্রয় আছে ক্রয় দুইটা। শেষ। এই হচ্ছে আমার দুইটা দুইটা, ঠিক আছে? তাহলে আমরা এবার একটু দেখি, চলো আমরা একটু দেখি খতিয়ানটা, যেহেতু আমাদের এটা খতিয়ান করতে বলছে চলমান জের ছকে, সুন্দর করে বুঝাই দেবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস তোমরা কখনো এটা আর ভুলবা না। এটা হচ্ছে জনাব শিহাবের খতিয়ান। কি খতিয়ান? চলমান জের ছক। এটার অপর নাম হচ্ছে আধুনিক অথবা সমীকরণ পদ্ধতির ছকে খতিয়ান করা। আর দুইটা হচ্ছে নগদান আর হচ্ছে ক্রয়, ঠিক আছে?
ছকটা দেখে নেই, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, যেহেতু এটাই জাবেদা পৃষ্ঠা থেকে এই লেনদেনগুলো আসে, দেন হচ্ছে ডেবিট টাকা, দেন হচ্ছে ক্রেডিট টাকা, আর এরপর হচ্ছে জের বা ব্যালেন্স, জের বা ব্যালেন্স, আর এই উপরে হিসাবের কোড নাম বলে দিবে। এই ব্যালেন্সটা কি, এই টাকাটা বড় হইলে ব্যালেন্স এখানে হয়, এই টাকাটা বড় হইলে ব্যালেন্স এখানে। তো এটার ছক কি, এটার ছক হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, হিসাবের কোড নাম বা জের, আর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, মানে যে পাশে যেটা বড় ব্যালেন্সটাও সেটা, ঠিক আছে। তাহলে আমরা দেখি নগদান কোথায় কোথায় ছিল। আমাদের 1 তারিখে আমরা যে টাকা নিয়ে বিজনেস শুরু করছিলাম ওখানে ছিল নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এই যে মূলধন এটা ক্রেডিট ছিল, আর আমরা যে কাজ করতেছি নগদান ডেবিট ছিল। অপোজিট নামটা লিখতে হবে, যখন আমরা ডেবিট করব তখন ক্রেডিট নাম, যখন ক্রেডিট করব তখন ডেবিট নাম। ওকে ডান। তাহলে আমরা নগদান করতেছি, নগদান ডেবিট, এখানে ডেবিট পাশে যাবে, অপোজিট নাম কি, মূলধন, ক্রেডিট নাম, এই যে ক্রেডিট নাম মূলধন লিখছি, টাকাটা নগদানেরটা লিখে দিচ্ছি। নগদানের টাকাটা লিখতে হবে, মূলধন না, মনে রাখো তুমি যে হিসাবটা করবা টাকাটা সবসময় তার সাথে জড়িত। দেন আমরা কি করলাম, ব্যালেন্সও তাহলে আমরা 1 লাখ নামাই দিলাম। এরপরে বলছে 2 তারিখে আমরা নগদে বিক্রয় করছি। তো 2 তারিখে যখন আমরা নগদে বিক্রয় করছি, তাহলে বিক্রয় আর নগদ, তার মানে এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান বিক্রয়, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা কি করতেছি, নগদান ডেবিট পাশে যাবে, ঠিক আছে, লিখলাম। অপোজিট নাম কি, নগদান, তাহলে এখানে বিক্রয়, তাহলে এই যে বিক্রয় লিখলাম, অপোজিট নাম নগদ, টাকাটা ডেবিটেই বসাইলাম, ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট, তার দুইটা লেনদেনেই ডেবিট ছিল, বসাইছি। তো আগে বেতন আগে ছিল 1 লাখ, এখন আবার 40,000 আসছে, তাহলে 1,40,000 আমার ব্যালেন্স বের হয়ে গেল। চলমান জের ছকে এইটাই হচ্ছে ব্যালেন্স বা জেরের সুবিধা, যে দিনে দিনে তোমার ব্যালেন্সটা আপডেট হচ্ছে, সেটা সিমিলার হলে প্লাস হচ্ছে, বিপরীত হলে মাইনাস হচ্ছে। আর একটা কথা, যদি টাকা এই পাশে বেশি হয় ব্যালেন্সটা এই পাশে গিয়ে দাঁড়াবে, যদি টাকা এই পাশে বেশি হয় ব্যালেন্সটা এই পাশে, এই হচ্ছে কাজ, ঠিক আছে। এরপরে আমরা মণিহারি ক্রয় করছিলাম, মণিহারি ক্রয় করার যাবে দেখি, মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব, মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এখানে অপোজিট নাম মনিহারি আর নগদান ডেবিট, তো ডেবিট সাইডেই যাবে টাকাটা, নগদান হিসাব ক্রেডিট, মনির হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তো ক্রেডিট সাইডে গেছে। এখন ব্যালেন্স কি আর 1,40,000 আছে, নাই, এই যে 17,000 এটা ক্রেডিট, তাহলে 1,38,300 টাকা আমার ব্যালেন্স বের হয়েছে। তার মানে মূলধন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, মনের হিসাব কি ছিল, ডেবিট ছিল। ওভারঅল আমরা এই প্রত্যেকটা বিপরীত নাম বসাইছি, টাকাটা বসাইছি, এবং দিন শেষে যেটার ব্যালেন্স যেভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা বসাই ফেললাম, ঠিক আছে। এই হচ্ছে আমার চলমান জের ছক। দেখো দুইটা ডেবিট পাশে ছিল, দুইটা যোগ হয়ে এত হয়েছে, একটা ক্রেডিট ছিল, এটা হয়েছে। এখন এমন যদি হইতো যে এই পাশে ধরো 1,50,000 হয়েছে, 1,50,000, তাহলে কি হইতো, ব্যালেন্স এ পাশে 1,40,000, সেটা তো কাটা গেছি, তারপর আমার ক্রেডিটে 1,10,000 টাকা দিয়ে আমার ব্যালেন্স থাকতো। সহজ কথা, যদি এই পাশে টাকা বেশি হয় ব্যালেন্স এই পাশে, যতটুকু বেশি এই পাশে বেশি হলে ব্যালেন্স এই পাশে, শেষ। এবার আমরা করব হচ্ছে ক্রয় হিসাব। তাহলে আমাদের এখানে ক্রয় কয়টা আছে, ক্রয় 2টা আছে, ক্রয় আছে 2টা। দেখো ক্রয় আছে 2টা, ওই যে 1 তারিখে মূলধন পণ্যদ্রব্য নিয়ে শুরু করছি, আর অপোজিট নাম ছিল আরেকটা মূলধন হিসাব, হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি করতেছি, ক্রয় হিসাব, তাহলে মূলধন হিসাব ক্রেডিট, অপোজিট নাম লিখছি, তারিখ দিছি। তাহলে এখানে ক্রয় কি, ডেবিট, টাকাটা ডেবিটে বসাইছি, 50,000 ছিল ক্রয়। টাকাটা সবসময় তুমি যে হিসাব করবে, দেখো এখানে নগদ ছিল, টাকা নগদেরটা বসছে, এখানে ক্রয় ছিল 1 তারিখে, এর জন্য ক্রয়টা বসছে, আমরা ব্যালেন্সেও 50,000 বসাই দিলাম, ডান, ওকে। এরপর আমরা আবার হচ্ছে ধারে পণ্য ক্রয় করছি। দেখো তো ধারে পণ্য ক্রয় করছি, এই লেনদেনটা কই আছে, এই যে 20,000 টাকা ধারে পণ্য ক্রয় করছি, এটা কত, 20,000 টাকা। তাহলে ধারে পণ্য ক্রয় করলে জাবেদা কি হবে দেখে আসি, চলো। ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে তোমার পাওনাদার হিসাব,
হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট, ডেবিটে যাবে টাকাটা, পাওনাদার অপোজিট নাম বসাই দিলাম, পাওনাদার বা প্রদেয়। তাহলে এবার কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, কারণ এটা কি আছে, ডেবিটে আছে, তার যোগ হয়ে 70,000 হয়েছে। যদি এখানে থাকতো তাহলে এখানে 30,000 হইতো। এই হচ্ছে আমার ব্যালেন্স, শেষ করে ফেললাম। কি হলো, ডেবিটে আসছে তাই যোগ হয়েছে, ক্রেডিট হলে বিয়োগ হইতো, শেষ। তাহলে আমাদের 70,000 টাকা বের হয়ে গেল। ওকে, এখন দেখো আমরা এই একটা অঙ্ক করলাম, এই একটা অঙ্ক করে আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে নিট পাওনাদার কিভাবে বের করে, আমরা হচ্ছে গিয়ে জাবেদাগুলো করলাম এবং বুঝে বুঝে করছি, এবং এরপরে আমরা হচ্ছে করলাম চলমান জোট থাকে নগদান হিসাব এবং ক্রয় হিসাব, চলমান জোট থাকে নগদান হিসাব এবং ক্রয় হিসাব। তাহলে আমরা দিনাজপুর বোর্ড 2024 জাস্ট একটা বোর্ড করি না, আমরা কিন্তু পুরো অঙ্কটা এমনভাবে সলভ করছি যেন এই টাইপের যতগুলো অঙ্ক আসে আমরা যেন পারি, সেটা খতিয়ান থেকে যে টাইপের বা যেভাবেই ঘুরাই দেখ, ঠিক আছে? সো আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা তোমরা যথেষ্ট ভালো পরিমাণে প্র্যাকটিস করতেছো, নিজেকে খুব বেশি খেয়াল রাখতেছো। আরেকটা কথা হচ্ছে ভাই, এখানে কোনোভাবেই এখন আর ছাড় দেওয়ার সুযোগ নাই। এন্ড অফ দ্য ডে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমরা যেভাবে করে তোমাদের সলিউশনগুলো দিয়ে দিচ্ছি, আমি যেভাবে চেষ্টা করতেছি আমার ভাই বোন যেন একদম বেসিক সহকারে খুব ভালো করে শিখে, আমি বিশ্বাস করি এটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। সো আমি সবসময় আশা করি তোমরা সবাই খুব সুন্দর করে, খুব ভালো করে এগুলো হচ্ছে বারবার করে প্র্যাকটিস করবা এবং বারবার করে ভিডিওগুলো দেখবা এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা যে দেখ ভাই আমার উপকার হচ্ছে, তোরাও দেখ। কারণ এভাবে যদি ফ্যাসিলিটিগুলো আমরা আমাদের সময় পাইতাম, আমরা হয়তো আরও অনেক বেশি ভালো করতে পারতাম। বাট ইজি এডুকেশনের মাধ্যমে দেখো, টেকনিক ইজি এডুকেশন তোমাদের চমৎকারভাবে এই সলিউশনগুলো তোমাদের মাঝে পৌঁছে দিচ্ছে, যেন তুমি একটা অঙ্ক করতে গেলে একদম প্র্যাকটিক্যালি তোমাকে কোনো টিচার করাচ্ছে এমনভাবে দেখতে পারো, ঠিক আছে? সো যাই হোক, আমাদের অবশ্যই পরবর্তী বোর্ড কোনো কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কারণ বোর্ডগুলো আমি ধারাবাহিকভাবেই সলভ করাবো। সো আশা করি তোমরা সবাই অনেক মনোযোগ দিয়ে সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করবে, এবং আমি অবশ্যই তোমাদের সবার প্রতি অনেক অনেক বেশি শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস। সো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ।